আইপিএল 2026-এর মিনি নিলাম শেষ। এই আর শেষের পরে এই ভিডিওটা একটু পরেই করতেছি, কারণ হলো যে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে সেকেন্ড টাইম বা কখনো বা বাংলাদেশের ক্ষেত্রে আবার কাউকে ডাকে কিনা। বাংলাদেশের এই আইপিএল এর জন্য মোট 7 জন ক্রিকেটার মোটামুটি তাদের শর্ট লিস্টে ছিল, কারণ মোট প্রায় 350 জন মতো এবার আইপিএল এর নিলামে ছিল, যার মধ্যে 240 জন মতো হচ্ছে ভারতীয় আর 110 জন মতো হচ্ছে সারা বিশ্বের ওভারসিজ প্লেয়ার। তার মধ্যে বাংলাদেশের ছিল 7 জন। সেই 7 জনের মধ্যে মাত্র একজন বিক্রি হয়েছে 9,20,00,000 টাকায়, মুস্তাফিজুর রহমান। এটা সেফ অবিশ্বাস্য এবং আমাদের কাছে যারা মানে অবশ্যই অবিশ্বাস্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ টাকায় বিক্রি হয়েছিল 2009 সালে সম্ভবত, রুপি যদি হিসাব করা হয় সেখানে 4 কোটি রুপিতে বিক্রি হয়েছে মাশরাফি বিন মুর্তজা। পরেও মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছে এবং মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত 9বার অর্থাৎ 6টা ফ্র্যাঞ্চাইজি হয়ে 9টা আইপিএল খেলেছে। সেইখানে কিন্তু সে এত দাম পায়নি। তারপরে লিটন কুমার দাসকেও নেওয়া হয়েছিল, মোহাম্মদ আশরাফুল একটা সময় খেলেছিল, আব্দুর রাজ্জাক খেলেছিল, কিন্তু 9,20,00,000 রুপি মানে প্রায় 12 কোটি এর উপরে বাংলাদেশি টাকায়। সে অবিশ্বাস্য একটা ব্যাপার। যাই হোক, মোট বাংলাদেশের 7 ক্রিকেটার এই শর্ট লিস্টে ছিল। সেই শর্ট লিস্টের মধ্যে বাংলাদেশের 2 জন প্লেয়ারের নাম উঠেছিল। বাকি হয়তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে যদি একজন প্লেয়ার আইপিএল এ দল পায় সেটা মুস্তাফিজুর রহমান, আর যদি 2 নম্বর প্লেয়ার যদি পাই সেটা হলো রিশাদ হোসেন। যাক, রিশাদ হোসেন বা কারো নাম আসেনি, 2জন বোলারের ক্ষেত্রে নাম আসছে, একজন হলো মুস্তাফিজ আর আছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ প্রথম ডাকেই আনসোল্ড এবং দ্বিতীয় ডাকের জন্য মূলত একটু অপেক্ষা করতেছিলাম যে দ্বিতীয় ডাকে তাকে আসলে লিয়াম লিভিংস্টনের ব্যাপারটা হচ্ছে যে প্রথম ডাকে কিন্তু আনসোল্ড ছিল ইংল্যান্ডের, পরের ডাকে তাকে কিনে এনেছে কি 13 কোটি টাকায়। তার মানে হচ্ছে এই জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে তাসকিন আহমেদকে কেনে কিনা। যাক, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় একটা ব্যাপার। এখন একটা বিষয় হতে পারে যে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এইবার মুস্তাফিজুর রহমানের যে কারাকারি, সেই হিসাবে মুস্তাফিজুর রহমানের আরো একটু বিট হওয়া উচিত ছিল। হতে পারতো, যদিও তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি, কিন্তু 2 কোটি থেকে এই টানাটা বেশ ভালোই লাগতেছিল। তার এই দর কষাকষি করতে করতে কলকাতা তাকে কিনে নিল 9,20,00,000 টাকায়, বা বাংলাদেশের প্রায় 12,45,000 টাকার মতো। কিন্তু এর ব্যাপারটা হলো যে আপনারা হয়তো বলতে পারেন সেটা হচ্ছে যে পাতিরানা কেন 18 কোটিতে বিক্রি হলো। পাতিরানা 18 কোটিতে বিক্রি হওয়ার একটা ব্যাপার হলো যে এই যে লিস্ট ছিল, সেই লিস্টের 29 নম্বরে ছিল পাতিরানা আর মুস্তাফিজুর রহমান ছিল 101 নম্বরে। যদি মুস্তাফিজুর রহমানের কলটা যদি আগে হতো, প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়েই কিন্তু বসতে হয়েছে, এবং যার ফলে প্রথম দিক থেকে যারা কিনেছে বা যারা বিড করেছে, যার ফলে তারা হিউজ পরিমাণ টাকা অলরেডি খরচ করে ফেলেছে, যার ফলে শেষের দিকে আসলে বেশি টাকা বাড়ানোর একটা সুযোগ ছিল না। যাক, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশ প্রথম বাংলাদেশি হিসাবে যে এত টাকা বিক্রি হলো, এটা অবশ্যই অবিশ্বাস্য এবং বাংলাদেশের মুস্তাফিজের জন্য অবিশ্বাস্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য অবিশ্বাস্য। এখন কথা হলো যে মুস্তাফিজকে কেন কলকাতা নেবে। অনেক কিছু কারণ থাকতে পারে, পলিটিক্যাল ব্যাপারটা আমি সব সময় এড়িয়ে চলি। এর বাইরে কারণ হচ্ছে যে বাংলাদেশের যত আইপিএল এর ফ্যান আছে বা আইপিএল যারা ফলো করে, তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ফলো করে কলকাতা নাইট রাইডার্সকে। কলকাতা নাইট রাইডার্সকে কেন বা ফলো করবে, এর কারণ হচ্ছে কলকাতার হয়ে এখন পর্যন্ত বাংলাদেশের 4 জন প্লেয়ার খেলা করছে। প্রথম হচ্ছে মাশরাফি মুর্তজা 9 সালে, তারপরে সাকিব আল হাসান খেলেছে, লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান। এবং কলকাতার একটা ব্যাপারটা হচ্ছে কলকাতার সাথে আমাদের ভাষাগত একটা ব্যাপার থাকে, কারণ কলকাতায় যখন মানে মুস্তাফিজুর রহমানের মোট 6টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে এখন পর্যন্ত, হয় কি সে যেহেতু ইংরেজিতে খুব একটা দক্ষ না, অর্থাৎ সে প্রথম খেলা করেছিল সানরাইজে, তারপরে মুম্বাই খেলা করছে, রাজস্থান রয়্যাল খেলা করছে, দিল্লিতে খেলা করছে, সিএসকে তে খেলা করছে গত বছর। এবার হচ্ছে কলকাতায়। তবে কলকাতার খেলার সবচেয়ে বড় সুবিধা হলো যে কলকাতায় সে যখন খেলবে তার ভাষাগত একটা ব্যাপার, কারণ অন্য দলে যখন খেলে সে যখন খেলে তার জন্য তাকে একটা দোভাষী নিয়ে যেতে হয়। যা হোক, সেটাও এই যে ভাষাগত একটা ব্যাপার। কলকাতা আমাদের খুব কাছের শহর এবং আইপিএল এ সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ যে দলকে সমর্থন করে, সেটা দল হিসাবে, সেটা ব্যক্তি হিসাবে একটা ব্যাপার হতে পারে। বিরাট কোহলির আপনার ব্যক্তিগত ফ্যান ফলোয়ার থাকতে পারে, মহেন্দ্র সিং ধোনি থাকতে পারে, রোহিত শর্মার থাকতে পারে,
কিন্তু দল হিসেবে, আইপিএল দল হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি ফলো করে সেটা হলো যে কলকাতা নাইট রাইডার্স। এই কলকাতার আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যারা অনেক ফ্যান যে শুধুমাত্র আইপিএল এর, শুধুমাত্র কলকাতা বা আইপিএল কে ফলো করবে মুস্তাফিজুর রহমানের জন্য, কলকাতাকে ফলো করবে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের জন্য।